12ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন ঘিরে উত্তেজনার যেন শেষ নেই। আজ ছাত্র শিবির এবং ছাত্র দলের প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্র শিবিরে একজন কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন, তিনি দৃষ্টি প্রতিবন্ধী। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে এত বড় একটি পদ নির্বাচন করার দুঃসাহস এবং সাহস কিভাবে পেলেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আকাশ দাস। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। আমি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, বর্তমানে আবাসিক শিক্ষার্থী হিসেবে আছি স্যার এফ রহমান হলে। আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এখানে আসলে দুঃসাহসের কিছু নেই, তবে হ্যাঁ সাহস তো ছিল। তো ছাত্র শিবির আসলে আমাকে খুব পজিটিভলি গ্রহণ করেছে এবং ভাইদের যে আমাকে নিয়ে অনুপ্রেরণা বা আগ্রহ, এটার আসলে কোনো কমতি ছিল না। আসলে আমি বলবো এক্ষেত্রে যত না আমার বেশি আগ্রহ ছিল, তার থেকে বেশি আগ্রহী তারাই ছিলেন। তো সেক্ষেত্রে আসলে ভাইদের আচার ব্যবহার এবং তাদের যে কার্যক্রম আমি দেখেছি, বিগত 1.5 বছর ধরে দেখছি। আগে তো দেখার সুযোগ ছিল না, তখনকার সময়টাতে ছাত্র শিবিরের অনেক সমস্যা ছিল, আপনারা জানেন। তো আসলে 1.5 বছর ধরে দেখছি, এখানে আসলে আমি নেগেটিভ আসলে কোনো কিছু পাইনি। এবং আসলে ছাত্র শিবির যে আসলে একটা ছাত্র বান্ধব এবং ছাত্র সুলভ, ছাত্রদের জন্য আদর্শিক একটা সংগঠন, এটা আমার কাছে মনে হয়েছে। তাই আসলে ব্যক্তিগতভাবে সনাতন ধর্মাবলম্বী, তো সেই ক্ষেত্রে ছাত্র শিবিরের সাথে আপনি একসাথে কাজ করছেন, নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে আপনার ধর্মের মানুষজন এটা কিভাবে নিচ্ছে? আচ্ছা, আমি সনাতন ধর্মাবলম্বী হিসেবে ছাত্র শিবিরের সঙ্গে নির্বাচন করছি, এখানে আসলে অনেকেরই একটা ভুল কনসেপ্ট তৈরি হতে পারে। আসলে ছাত্র শিবির কিন্তু আমাকে বলেনি যে তোমাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, বা ছাত্র শিবিরের যে কার্যক্রমগুলো আছে মাদ্রাসাতে যেতে হবে, এমন কোনো কিছু কিন্তু তাদের সঙ্গে আমার নেই। এবং আমি আসলে আনুষ্ঠানিকভাবে যে ছাত্র শিবিরের সমর্থক হওয়া বা সাথী বা যে কোনো ধরনের সাংগঠনিক যে রুলসগুলো আছে, এই ধরনের কোনো ফর্ম পূরণ করেও কিন্তু তাদের সঙ্গে আমি যোগদান করি নাই। আমি একজন ব্যক্তি হিসেবে তাদেরকে, তারা আমাকে মনোনয়ন দিয়েছে, ব্যক্তি হিসেবে আমার কার্যক্রম তাদের কাছে ভালো লেগেছে এবং তারা মনে করেছে যে তুমি আসলে যদি ছাত্র শিবির থেকে নির্বাচন করো, তাহলে হয়তো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাকে নির্বাচিত করে আনতে পারে, কারণ তোমার মধ্যে সেই সক্ষমতা আমরা দেখেছি, তাই আসলে আমরা তোমাকে নিয়েছি। এখানে আসলে আমি ছাত্র শিবির হয়ে গেছি বিষয়টা এমন না। সমর্থন করা আমি তো করতেই পারি একটা বাংলাদেশের মানুষ হিসেবে, জনসাধারণ হিসেবে। শিবির যদি ভালো একটা কাজ করে আর অন্য একটা সংগঠন যদি খারাপ কাজ করে, আমি কি শিবিরের প্রশংসা করব না? নিঃসন্দেহে করব। তো আসলে যেহেতু আসলে এখানে আমাকে ইসলামিক বাধ্যবাধকতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমার জন্য রাখে নাই, তাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে না, তারা তো আমাকে কোনো ক্রাইটেরিয়া দেয়নি। স্বাভাবিকভাবে আমি আমার মতো করে স্বাধীন মতো চলাফেরা করছি, আমার সার্বিক কার্যক্রম চালাচ্ছি। তারা বলে নাই তুমি আমাদের সাথে মসজিদে চলো। তো সেজন্য আমি আসলে মনে করেছি তারা যেহেতু ভালো কাজ করছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে নিয়েও কিন্তু তাদের কিছু উদ্যোগ রয়েছে আমি দেখেছি, তো সেজন্য আমার কাছে মনে হয়েছে আমার আসলে এখানে যাওয়া উচিত। তারা তো আমাকে জোর করে না যে তুমি মুসলিম হও বা কিছু আর কি। সেই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ট্যাগ দিচ্ছে কিনা? দেখেন, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, এখন কিন্তু আসলে ট্যাগিং প্রচুর পরিমাণে হচ্ছে। আপনি যদি দেখেন, আপনাকে যদি কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে একটা কথা আপনার চলে যায়, আপনাকে বলবে যে আপনি আওয়ামী লীগের দালাল। এখন ভাই ট্যাগ যেহেতু এটা একটা মানে প্রথম হয়তো 2-1 দিন সকলেরই খারাপ লাগতে পারে, কিন্তু যখন সেটা প্রতিনিয়তই চলে, কোনো একটা কথার উপরে ভিত্তি করেই যখন তার পুরো জীবনের আমলনামা মানুষ বিচার করে ফেলে, তখন আসলে ট্যাগটাকে আসলে আমলে নেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আর আমার ট্যাগের কথা যদি বলেন, অলরেডি ট্যাগ দেওয়া গতকাল থেকে শুরু হয়েছে, যে আমি আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, তারপরে ছাত্র শিবিরের একজন, আমি মানে কি বলবো, আমি দালাল, আমি একটি পদবাগী নেওয়ার জন্য ছাত্র শিবিরের সঙ্গে জোট করেছি, হ্যাঁ, আমি বিশেষ সুবিধা নেওয়ার জন্য জোট করেছি। এখন এটা আসলে কথাটা ঠিক নয়, তবে হ্যাঁ, সুবিধার কথা যদি বলি, আমি মনে করি যে কিছুটা হলেও তাদের সমর্থন পাবে, এটা একটা সুবিধা। আর কি, আর তো কিছু নাই। চাকসুতে তো এমন না যে লক্ষ লক্ষ কোটি টাকার খেলা হচ্ছে বা লক্ষ কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে, ছাত্র শিবির আমাকে 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা দিবে। আর নিশ্চয়ই টাকা দিয়ে একটা মানুষকে বিচার করা যাবে না, দিন শেষে তো প্রত্যেকটা মানুষ পৃথিবী থেকে চলে যাবে। তো আমাকে যদি কথার কথা 1 কোটি টাকাও দেয়, সেটাও কিন্তু আমি সঠিক মতো ব্যবহার করতে পারবো না, কারণ আমার দরকার ছিল 10 টাকা, আমি পেয়েছি 100 কোটি টাকা। এটার সুনির্দিষ্ট ব্যবহার আমি করতে পারবো না ভালোভাবে। তো এখানে আসলে আপনি দৃষ্টি প্রতিবন্ধী, সেই ক্ষেত্রে আপনার
মানে কল্পনা কি, আপনার স্বপ্ন কত বড়? আচ্ছা, স্বপ্নের কথা যদি বলেন, বাংলাদেশে আসলে বর্তমানে যেভাবে আমরা আসলে তুষারোপের দিকে এগোচ্ছি, সেখানে আসলে স্বপ্নের কথাটা বর্তমানে প্রকাশ করা কঠিন। তাহলে হয়তোবা আরো বেশি ট্যাগিং এর শিকার হতে পারে। সেই ট্যাগিংটা বড় না, আমি আসলে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা একটা ভালো পর্যায়ে যাক। দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়টা এমনিতেই অনেক দিক থেকে পিছিয়ে আছে, বিশেষ করে আবাসনের ক্ষেত্রটা যদি আপনারা দেখেন, এটা কিন্তু চরমভাবে অন্য সকল বিশ্ববিদ্যালয়ের তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পিছিয়ে। আমার কথা হচ্ছে 60 বছর আগের প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয়ে কেন শিক্ষার্থীরা আবাসন সুবিধা পাবে না? আসলে আমরা যদি দেখি, প্রত্যেকটা শিক্ষার্থীর বেশিরভাগদের একটা অংশই কিন্তু গরিব পরিবারের সন্তান, তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা এখানে এসে তাদেরকে বাসা ভাড়া দিয়ে খাবার খাওয়া, অন্যান্য তাদের একটা খরচ আছে। এখানে দেখেন বিশ্ববিদ্যালয়টা বড়, একটা ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্টে যাওয়াটা কঠিন। তো আমি আসলে এই জন্য চাই, ব্যক্তিগতভাবে আমার চাওয়া থাকবে, শুধু আমি নিজের জন্য না, অন্য যে কোনো যারা আমার জায়গাটাতে আসবেন তাদেরকে আমি বিনয়ের সাথে শুধু অনুরোধ করব, আপনারা আবাসনটাকে গুরুত্ব দিবেন। যেই আসেন, এই আবাসনটা সব থেকে বেশি জরুরি। আর শিক্ষার্থীদের যেহেতু অর্থেরও একটা অভাব থাকে, শিক্ষার্থীরা যেহেতু ইনকাম করে না, এখানে আসলে 10-20টা শিক্ষার্থীদের জন্য যদি কোনো যানবাহন কোনোভাবে পুরা ক্যাম্পাসের জন্য বরাদ্দ করা যায় ফ্রিতেই, শিক্ষার্থীরা ধরেন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলে, শিক্ষার্থীদের জন্য যদি আসলে ছোট ছোট মিনি বাস, আমরা যদি বলি মিনি বাস বা যে ইকার গুলোতে আমাদের কিন্তু এখন একটা ফি দিয়ে চলতে হয়। দেখা গেল আমি 2 নাম্বার থেকে 0 পয়েন্ট যাবো, 10 টাকা আমাকে দিতে হচ্ছে। তো এই 10টা টাকা যেন আমাকে ব্যয় না করতে হয়, সেদিকে আমি মনোনিবেশ করতে চাই। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী হিসেবে আপনি কোনো ধরনের বাধ্যবাধকতা রয়েছে কিনা, আবার ভোটাররা আপনাকে কিভাবে নিচ্ছে? আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে আসলে যদি বলেন, কি মনে করছেন আসলে কি আপনি তাদের যে আশাগুলো আছে সেগুলো আশা পূর্ণ করতে পারবেন কিনা? আচ্ছা, এখানে আসলে আমি জানি যে 10 জন মানুষকে বললে 8 জন বলবে যে হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধী মানুষটাও আমাদেরকে নিয়ে ভাবে, 2-3 জন তো ব্যতিক্রম থাকবেই। আর দেখেন, প্রতিবন্ধকতা বা বাধা এটা তো আসলে প্রত্যেকটা মানুষের জীবনে আসে, তো তারপরেও অন্যান্য মানুষদের তুলনায় আমাদের একটু বেশি। তো সেক্ষেত্রে আসলে আমি জানি যে সাধারণ প্রত্যেকটা শিক্ষার্থী যেভাবে আমাদেরকে আগ্রহ ভরে মন থেকে কাছে টেনে নেয়, তাদের বুকে টেনে নেয়, তো আমি আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে ভোট দিতে আমি তো আসলে তাদেরকে বলবোই, কারণ আমি চাই যে আমিও তাদেরকে আসি। আমি তার মূল বার্তা যেটা আমার তরফ থেকে মূল বার্তাটা হলো এটাই, যে শুধু সাধারণ শিক্ষার্থীরাই আসলে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে না। প্রতিবন্ধী শিক্ষার্থীরা, আমি এখানে হয়তো আমি একজন ব্যক্তি, কিন্তু আমরা কিন্তু প্রায় 100 জনের মতো প্রতিবন্ধী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আমি 100% নিশ্চিত করে বলতে পারি যে প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক চিন্তা করে। এটার যদি কোনো প্রমাণ আপনারা যদি দেখেন, কিছুদিন আগে জুবরাবাসীদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সংঘর্ষ হয়েছে, সেখানেও শিক্ষার্থীদের পক্ষ হয়ে প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিসকো, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রিকৃত একটা ছাত্র সংগঠন, ডিসকোর পক্ষ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে আন্দোলন করেছি। তো আমরা যে আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করি, আমরাও চাই যে বিশ্ববিদ্যালয়টা ইনক্লুসিভ হোক, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও একসাথে সামিল হয়ে চলাফেরা করুক। তো এটা যেহেতু আমরাও চাই, এটা তো আসলে জানান দেওয়া দরকার। সাধারণ শিক্ষার্থীদেরকে তো জানতে হবে যে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আমাদের পাশে আছে। তো এই জানান দেওয়াটাই হচ্ছে আমার মূল বার্তা। আমি নির্বাচিত হব একথা তো আমি বলতে পারি না, আমি জানি যে আমার যারা ভাই বোনেরা আছে তারা এটাকে বিবেচনায় নিবে। শিবিরের সাথে শিবির প্যানেলে আপনি যখন নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে আপনার সহপাঠী এবং পরিবার কিভাবে নিচ্ছে? আমার পরিবার টোটালি পজিটিভ। তাদের কথা হচ্ছে, আমি যেহেতু, আমাকে তো ইসলাম গ্রহণ করতে বলেনি কেউ, তো তাদের কথা হচ্ছে তুই নির্বাচন কর বা তোরা ভালোভাবে চলাফেরা করবি, যেন যদি কিছু করার সুযোগ থাকে শিক্ষার্থীদের জন্য করবে। এটা হচ্ছে আমার মা বাবার শিক্ষা, মানে পারিবারিক শিক্ষা। আর রইল বাকি সমাজ, ভাই চলতে ফিরতে গেলে আমরা 5 ভাই বোন হলে নিশ্চয়ই 4 ভাইয়ের কথা এক হলেও একটা ভাই বিপক্ষে যাবেই। তো সমাজ নিয়ে, বা আমি বলবো যে অন্যান্য যারা সমালোচক, তাদেরকে আমি সাধুবাদ জানাই। সমালোচনা আমার অনেক হোক, আমি চাই, মন থেকেই চাই যে যত বেশি সমালোচনা আমার হবে, তাহলেই তো বুঝতে পারবো যে আমি একজন আসলে মানুষ। কারণ আমি যেহেতু মানুষ, তো আমি মানুষের হিসেবে আমার সমালোচনা হবে না তো কার সমালোচনা হবে? সমালোচকদের সমালোচনা যদি যৌক্তিক হয়, আমি আকাশ নিঃসন্দেহে মাথা পেতে নিতে রাজি। আমি এখান থেকে সংশোধন করবো, আমার ভুল থাকলে আমি সংশোধন করবো। কিন্তু যারা অযৌক্তিক ভাবে সমালোচনা করে তাদেরকে আসলে আমি বলবো যে পাত্তা দেওয়ারই কোনো
প্রয়োজন মনে করি না আমি। কারণ যারা কিছু আপনাকে কিছু অবমূল্যায়ন করে তাদেরকে কি জবাব দিতে চান? আসলে দেখেন, মূল্যায়নের প্রশ্নটা তখনই আসে যখন কেউ কারো যোগ্যতার প্রমাণ দেয়। যারা অবমূল্যায়ন করে তাদের মূল যে এজেন্ডা, যেহেতু সে কোনো কারণে একটা জায়গায় যেতে পারে নাই বা ভালো কিছু যেহেতু সে করতে পারছে না, যেখানে তার নিজের মনটা বা নিজের মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাধারা করে, সে আসলে কাউকে পজিটিভ কথা বলবে, এটা আসলে হয় না। তো তারপরেও আমি বলবো, যারা যৌক্তিক সমালোচনা করেন তাদেরটা কিন্তু পজিটিভলি নেওয়া যায়, আর যারা তাদেরকে নেগেটিভলি নিচ্ছি না, কিন্তু তাদেরকে অ্যাভয়েড করতেও আমি দ্বিতীয়বার ভাববো না। কারণ যারা আমার কল্যাণ চাইবে না, আমি তাদেরকে নিশ্চয়ই আসলে ফুলের মালা দিয়ে বরণ করবো না। হ্যাঁ, আমি চাইবো যে তারা আমার বিষয়টা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুক, কিন্তু আমি যতই চাই না কেন, আমাকে কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমি একজন মানুষ, আমি যাকে নিয়ে ভাবছি সেও একজন মানুষ, তো সে আসলে আমার মনের মতো হবে না। আমি যত ভালো কাজই করি না কেন এবং যত কাজই বা খারাপ কাজই করি না কেন, সমালোচনা আলোচনা থাকবেই, আমার পক্ষে যেমন থাকবে আমার বিপক্ষেও থাকবেই। তো বিপক্ষে যারা থাকবে তাদেরকে আমি আসলে হাসি মুখেই গ্রহণ করে নিতে চাই। আচ্ছা, আপনি যেহেতু ছাত্র শিবিরের প্যানেল থেকে আপনি নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচনে জয়ী না হন, সেই ক্ষেত্রে কতটুকু হতাশ হবেন এবং পরবর্তীতে ছাত্র শিবিরের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে কিনা? ছাত্র শিবিরের সঙ্গে যেহেতু আমার কোনো যোগ সাদৃশ্য নাই, তবে হ্যাঁ, ছাত্র শিবির যেহেতু ছাত্র সংগঠন, আমি বলেছি একটা ছাত্র সংগঠন আদর্শিক না হলে সমস্যা। তাদের মধ্যে যেহেতু আদর্শিক বিষয়গুলো আমার পছন্দ হয়েছে, সেজন্যই আমি নির্বাচনে এসেছি। তো আমি যদি নির্বাচিত না হই, তো এটাই তো শেষ না, আমি অবশ্যই তাদের সঙ্গে থাকবো। এটা আমার তাদের প্রতি প্রতিশ্রুতি যে আমি নির্বাচিত তো সবাই হবে না, এটা স্বাভাবিক। এখানে 1000-এর বেশি প্রার্থী নির্বাচন করতে, 28 জন শিক্ষার্থী নির্বাচিত হবে। তো স্বাভাবিকভাবে আমি 28 জনের মধ্যে নাও পড়তে পারি। তাই বলে যে আমি সরে যেতে হবে, আমাকে আসলে হতাশ হতে হবে এমন না। আর হতাশ আসলে আমি এতটুকু জীবনে কখনো হতাশ আমি হইনি। হ্যাঁ, আমি মানুষ হিসেবে আমার মন খারাপ হয়েছে আগে অনেক কারণে, তো সেখানে আসলে হতাশ আর মন খারাপ দুইটা জিনিস এক বলে আমি মনে করি না। আর নির্বাচনে যদি আমি কোনো কারণে কমিটিতে নাও আসতে পারি, ছাত্র সংসদে যদি আমি নাও আসতে পারি, আমি একা হতাশ হব না। কেন আমি হতাশ হবো? আমার এখানে চাকসুতে যদি আমি নির্বাচিত না হই, আমার তো কোনো মানে তেমন কোনো লস হয়ে যাচ্ছে না বা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না, বরং আমি যে একটা পরিচিতি পেয়েছি এই চাকসুকে কেন্দ্র করে, এই সুক্রিয়াতেই তো আমার রাতের ঘুম হবে না। এটা তো অনেক বড় একটা বিষয় যে আমার মতো একটা নগণ্য মানুষ, যে কিনা আমি 3 বছর থাকলাম, আমার কেউ খোঁজ নেই আমি খেয়েছি কিনা, আমি যে আজকে সবার কাছে পরিচিত হচ্ছি, সেটা তো এই চাকসুর মাধ্যমে, ছাত্র শিবিরের মাধ্যমে। তো নির্বাচিত না হলে তো আমার কোনো সমস্যা নেই। এই যে আমাকে বাংলাদেশের মানুষ আজকে দেখছে, কেন দেখছে? আমি তাদের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করছি, তাই আমাকে দেখছে। তো তারা যদি আমাকে গ্রহণ করে নেয়, সেটা যেমন ভালো, গ্রহণ না করলে সেটাও তো ভালো। কারণ তারা তাদের মনোনীত প্রার্থীকে বাছাই করেছে, তাদের স্বাধীনতা রয়েছে, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। আমি কেন হতাশ হবো? আমার তো হতাশ হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা শুনছিলাম দৃষ্টি প্রতিবন্ধী আকাশ দাস এবং সনাতন ধর্মাবলম্বী যে ছাত্র শিবির থেকে একেবারে ভিন্ন রকম একটি নির্বাচন করে একেবারে সাড়া জাগিয়ে দিয়েছেন তার কথা। তিনি আসলে বলছিলেন আমাদের এতক্ষণ, তিনি যদি নির্বাচিত না হন তারপরও তিনি তার নৈতিক দায়িত্ববোধ থেকে এক পাও সরবেন না। এই ছিল আজকের আয়োজন।